ক্লাস শুরু করছি, সেটা হচ্ছে সমাস। এখন সমাসের যে ভয়, প্রথম যেটা প্রশ্ন, আসলে একটা কথা বলি, ক্লাস করতে করতে উত্তর দিতে হবে, কিন্তু এভাবে কিন্তু ক্লাসটা করব। আশা করি প্রত্যেকটা টপিক তোমরা ক্লিয়ার হয়ে যাবা। সমাস, সর্বপ্রথম হচ্ছে সমাস মানেটা কি? সমাস মানে কি একটু ঝটপট কমেন্ট করো। সমাস মানে কি? সমাস মানে হচ্ছে ছোট করা। এখন প্রশ্ন হচ্ছে কি ছোট করবে? একটা বড় একটা বাক্য থাকবে, সেই বাক্যটাকে একটা ছোট একটা পদে রূপান্তরিত করাটাই হচ্ছে সমাস। মানে বড় অংশ থেকে ছোট অংশটা যেটা পাচ্ছি সেটার নামই হচ্ছে কি? সেটার নামই হচ্ছে সমাস। সাপোজ আমি এখানে একটা সমাস লিখি, ধরো বললাম যে সিংহ চিহ্নিত আসন, তাহলে সমান সমান আমরা কি পাই? সবার একটু কমেন্ট দেখতে চাই। সিংহ চিহ্নিত আসন সমান সমান সেটা কি হয়? ওকে, সিংহ চিহ্নিত আসন সেটার নাম হচ্ছে কি? সিংহাসন। আচ্ছা, তাহলে এখানে সমাস কোনটা দেখো তো? এটা একটা বড় বাক্য, বড় বাক্যতে যেহেতু ছোট করে ফেলেছি, তার মানে আসলে সমাসটা হচ্ছে এইটা, এটাই হচ্ছে আসলে সমাস। এখন এই সমাসের ভেতরে সবথেকে যে বড় বাক্য, সমাসের ভেতরে সবথেকে যে বড় বাক্য কোনটা? এইটা হচ্ছে সমাসের সবথেকে বড় বাক্য, সিংহ চিহ্নিত আসন। তাহলে এই সমাসের এই বড় বাক্যের নাম কি? এই বড় বাক্যের নাম হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, আরেকটা নাম হচ্ছে সমাস বাক্য। একে বলতে পারি আমরা কি? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা হচ্ছে কি সমাস বাক্য। তিনটা নামই কিন্তু মুখস্থ এখানে রাখতে হবে যে সমাসের সবথেকে বড় অংশের নাম কি। তাহলে সমাসের সবথেকে বড় অংশের নাম হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা হচ্ছে কি সমাস বাক্য। আচ্ছা, আর এই যে বড় একটা অংশ থেকে আমরা কি করেছি? ছোট একটা অংশ পেয়েছি, তাহলে সেটার নাম কি হবে? তাহলে দেখো এখানে প্রত্যেকটা পদ কোথায় জমা হয়েছে? একটা জায়গায় জমা হয়েছে, সেজন্য এটার নাম আমরা কি বলতে পারি? ছোট অংশটার নাম হচ্ছে সমস্ত পদ। ওকে, তাহলে কি পাচ্ছি? যে সমাসের সবচেয়ে বড় অংশের নামটা হচ্ছে কি? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা হচ্ছে সমাস বাক্য। আর সমাসের সবচেয়ে ছোট অংশের নামটা হচ্ছে কি? সমস্ত পদ। কারণ কি? প্রত্যেকটা পর্যায়ে একটা জায়গায় জমা হয়েছে, প্রত্যেকটা পর্যায়ে একটা জায়গায় জমা হয়েছে যেহেতু, সেক্ষেত্রে এর নামটা হচ্ছে সমস্ত পদ। এখন বিষয়টা হচ্ছে সমাসের কাজ কি কি? সমাসের কাজ, তাহলে সমাসের প্রথম কাজটাকে আমরা কি বলি? সমাসের প্রথম কাজটাকে আমরা বলি একপদীকরণ। কেন একপদীকরণ বলা হয়? কারণ দেখো যে এই যে সমাসের যে সবচেয়ে বড় বাক্য, এই বড় বাক্যের ভিতরে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা। সমাসের বড় বাক্যের ভিতরে তিনটা পদ আছে, একটা হচ্ছে সিংহ, একটা হচ্ছে চিহ্নিত, আর একটা হচ্ছে আসন। যেহেতু এই তিনটা পদ যে কোথায় জমা হয়েছে? একটা পদে জমা হয়েছে, তার মানে কি তিনটা পদ সমান সমান এখানে কয়টা পদ পেয়েছি? একটা পদ পেয়েছি। তার মানে সমাসের প্রথম কাজটা হচ্ছে কি? একপদীকরণ। সমাসের প্রথম কাজ আমরা কি বলতে পারি? সমাসের প্রথম কাজ বলতে পারি একপদীকরণ। কারণ কি? এই যে তিনটা পদ যে একটা জায়গায় জমা, মানে একটা পদে রূপান্তরিত হয়েছে, সেজন্য এটার নাম হচ্ছে একপদীকরণ। সমাসের দ্বিতীয় কাজটা আমরা কি বলতে পারি? দ্বিতীয় কাজটাকে বলতে পারি সংক্ষেপণ। কারণ কেন সংক্ষেপণ? দেখো বড় একটা অংশ, সিংহ চিহ্নিত আসন, এই বড় একটা অংশ ছোট একটা অংশতে রূপান্তরিত, মানে ছোট হয়ে যাচ্ছে, তার মানে সেটার নাম কি বলতে পারি? সংক্ষেপণ। আরেকটা জিনিস দেখো কি আছে? সমাসের তৃতীয় কাজকে আমরা বলতে পারি পদের মিলন। কেন পদের মিলন এটা আমরা বলতে পারি সেটাকে দেখতে হবে। যে সমাসের সিংহ চিহ্নিত আসন, তার মানে কি পদটা এখানে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে সাজানো আছে। যদি সুবিন্যস্তভাবে সাজানো না থেকে যদি থাকতো আসন চিহ্নিত সিংহ, তার মানে কি পদ উল্টাপাল্টা আছে না? পদ যদি উল্টাপাল্টা থাকতো যে আসন চিহ্নিত সিংহ, তাহলে কি আমরা উত্তরে সিংহাসন পাইতাম? অবশ্যই পাইতাম না। কিন্তু দেখো আছে কি? সিংহ চিহ্নিত আসন, মানে পদগুলো সুন্দরভাবে সাজানো আছে। যেহেতু পদগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে, তার মানে আমরা আরেকটা কাজ কি বলতে পারি? বলতে পারি পদের মিলন। ওকে, আরেকবার রিপিট।
যে সমাসের সবথেকে বড় অংশের নাম কি? সমাসের সবথেকে বড় অংশের নাম হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা হচ্ছে সমাস বাক্য। আর সমাসের ছোট অংশের নাম হচ্ছে কি? সমস্ত পদ। আর সমাসের কাজ কয়টি? 3টি। কারণ কি প্রত্যেকটা পদই একটা পদে রূপান্তরিত হয়েছে, সেজন্য সেটার নাম হচ্ছে একপদীকরণ। একটা বড় অংশ যেটা ছোট অংশতে রূপান্তরিত হয়েছে, সেজন্য সেটার নাম হচ্ছে সংক্ষেপণ। আরেকটা কি বলা হচ্ছে? এর ভিতরে পদের মিল আছে, তার মানে কি? পদের মিলন। কারণ পদের মিলন থাকার জন্য কিন্তু এখানে সমস্ত পদ থেকে সঠিক উত্তরটা আমরা পেয়েছি। তার মানে সমাসের কাজ হচ্ছে এই 3টা। এখন পরের প্রশ্ন হচ্ছে যে সমস্ত পদের ভিতরে কয়টা পদ আছে? সমস্ত পদের ভিতরে কয়টা পদ আছে? একটু উত্তর দেওয়াটা বন্ধ করো। কারণ সমস্ত পদের ভিতরে 2টি বা 3টি পদ নেই। সমস্ত পদের ভিতরে পদ আছে কয়টি? সমস্ত পদের ভিতরে পদ আছে 1টি। কারণ দেখো আমরা এখানে শুরুতে কি করেছি? শুরুতে করেছি না একপদীকরণ। তার মানে কি? সমাসের কাজ তো হচ্ছে একপদীকরণ। তাহলে 2টা পদ কেমন করে থাকবে? কারণ কি? সিংহ চিহ্নিত আসন সমান হচ্ছে সিংহাসন, মানে পদ হচ্ছে কয়টা? 3টা পদ যায় একটা পদে রূপান্তরিত হয়েছে। তার মানে এখানে অবশ্যই পদ আছে কয়টি? এখানে আছে পদ আছে কিন্তু 2টি, সরি পদ আছে 1টি। কারণ কি? সিংহ চিহ্নিত আসন, যেহেতু সিংহাসন একপদীকরণ করেছি, তার মানে অবশ্যই এখানে সমস্ত পদের ভিতরে পদ আছে 1টি পদ। কিন্তু কি? কিন্তু এটা অর্থগতভাবে হচ্ছে 2 প্রকার। অর্থগতভাবে 2 প্রকার। তাহলে কি বললাম? দেখো যে সমস্ত পদের ভিতরে কয়টি পদ আছে? সমস্ত পদের ভিতরে পদ আছে 1টি, কিন্তু সমস্ত পদটা হচ্ছে অর্থগতভাবে হচ্ছে কয় প্রকার? অর্থগতভাবে হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি সিংহ, আরেকটা হচ্ছে কি আসন। একটা হচ্ছে সিংহ, আরেকটা হচ্ছে আসন। এই অর্থগত দিক থেকে এখানে 2টা পদ আছে। কিন্তু শুধুমাত্র যদি প্রশ্ন করা হয় যে সমস্ত পদের ভিতরে কয়টা পদ থাকে, সমস্ত পদের ভিতরে কিন্তু পদ 1টাই থাকে। সমস্ত পদের ভিতরে কিন্তু কখনোই 2টা পদ থাকে না। কিন্তু সমস্ত পদটা হচ্ছে অর্থগতভাবে হচ্ছে 2 প্রকার। কারণ কি? দেখো সিংহাসন, এখানে আমরা 2টা অর্থ আনতেই পারি। একটা হচ্ছে কি সিংহ, অপরটা হচ্ছে কি আসন। ওকে, এখন সমস্ত পদের পরের প্রশ্ন যেটা, যে সমস্ত পদের যে প্রথম যে অংশটা, সে অংশটার নাম কি? সে অংশটার নাম হচ্ছে কি? পূর্বপদ। সমস্ত পদের প্রথম অংশটার নাম হচ্ছে পূর্বপদ। তাহলে দ্বিতীয় অংশটার নাম কি? দ্বিতীয় অংশটার নাম হচ্ছে পরপদ। পরপদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে উত্তরপদ। 2টা জিনিসে কিন্তু জানতে হবে যে সমস্ত পদের দ্বিতীয় অংশের নাম কি, বা সমস্ত পদের একটি পদ পূর্বপদ হলে অপরটির নাম কি। কারণ দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাস্ট যে বছরটা পরীক্ষা হয়েছে, সেই বছরই কিন্তু প্রশ্ন এটা, যে সমস্ত পদের অপর পদের নাম কি, সমস্ত পদের শেষের পদের নাম কি। তার মানে কি? পরপদ কিন্তু অপশানে ছিল না, ছিল উত্তরপদ। তার মানে উত্তরটা হবে কি? উত্তরপদ হবে। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ইউনিটের প্রথম শিফটে কিন্তু এটাও কিন্তু ছিল যে সমাসের সবচেয়ে বড় বাক্যের নাম কি। অপশানে ছিল বিগ্রহ বাক্য। অপশানে কিন্তু সমাস বাক্য ছিল না, ব্যাস বাক্য ছিল না, শুধুমাত্র অপশানে ছিল বিগ্রহ বাক্য। তার মানে এইভাবেই কিন্তু উত্তরটা করতে হবে। অবশ্যই এরকমও হতে পারে কোনো সময় যে ক নাম্বার অপশানে রেখেছে ব্যাস বাক্য। আবার ধরো যে বিষয়টা হচ্ছে এরকম, জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে এ ধরনের কোনো প্যাটার্ন দেখা যেতে পারে যে সমাসের সবথেকে বড় অংশের নাম কি। ক নাম্বার অপশানে, ধরো যে ক নাম্বার অপশানে আছে ব্যাস বাক্য, খ নাম্বার অপশানে আছে সমস্ত পদ, গ নাম্বার অপশানে আছে বিগ্রহ বাক্য, আর ঘ নাম্বার অপশানে আছে ক প্লাস গ। এখন বিষয়টা হচ্ছে স্টুডেন্টরা আমরা কি করি, মানে তোমরা বিষয়টা কি করো, যে শুরুতে দেখেছো সমাসের সবচেয়ে বড় অংশের নাম কি, ক নাম্বার অপশানে কমন পেয়ে গেছো, উত্তর হচ্ছে ব্যাস বাক্য। সরাসরি মানে ক নাম্বার বৃত্তটা পূরণ হয়ে যায়। তারপরে কোনো না কোনোভাবে চোখ ধরো চলে আসে গয়ের দিকে, যে বিগ্রহ বাক্য তো অপশানে ছিল, কিন্তু তুমি কি করেছো, ক নাম্বার অপশানটা পূরণ করে দিয়েছো। ক নাম্বার অপশান পূরণ করে দেওয়ার পরে তুমি তো চাইলেও আর যদি তুমি এই ঘটা উত্তর করো তাহলে তো সঠিক হচ্ছে না, কারণ ডাবল টাচে তো অবশ্যই সেটা ভুল হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা পড়ার পরে কিন্তু 4টা অপশান চেক করার পরে তোমাকে সঠিক উত্তরটা দাগাইতে হবে। শুরুতে কমন পেয়ে গেছো তার মানে সেটাই যে উত্তর করে দিবা তুমি ঠিক হয়ে গেল, এমনটা কিন্তু কখনোই নয়। সেজন্য আগে ক নাম্বার অপশান কি বলেছে, খ কি বলেছে, গ কি বলেছে, ঘ কি বলেছে, অবশ্যই 4টা অপশান চেক করার পরে কিন্তু তোমাকে উত্তরটা করতে হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাকে চান্স দেওয়ার জন্য পরীক্ষা নেয় না। বিশ্ববিদ্যালয় কিসের জন্য পরীক্ষা নেয়? বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদেরকে বাদ দেওয়ার জন্য পরীক্ষা নেয়। যদি চান্স দেওয়ার জন্যই পরীক্ষা নিত তাহলে কি হতো, অধিকাংশ স্টুডেন্টের চান্স পাতো, কম সংখ্যক স্টুডেন্টরা বাদ যেত। কিন্তু দেখা যায় কি, কম সংখ্যক স্টুডেন্টের চান্স পায় আর অধিকাংশই কিন্তু বাদ যায়। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। খাতা নিয়ে বসে নকল করে বলবো সিংহাসন বাবু।
ওকে, অনেকে সঠিক উত্তর দিয়েছে যে অর্থগতভাবে দুই প্রকার, পূর্বপদ এবং পরপদ। অবশ্যই পূর্বপদ এবং পরপদ, কিন্তু মনে রাখতে হবে যে পরপদের আরেকটা নাম হচ্ছে কিন্তু উত্তরপদ। ওকে, আর সমাজ থেকে ঢাকা ভার্সিটির জন্য যেটা হয়, সমাজ থেকে ঢাকা ভার্সিটি বেসিক থেকে প্রশ্নটা খুবই কম করে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেসিক থেকে প্রশ্ন করে। সমাজ থেকে ঢাকা ভার্সিটির যে প্রশ্নটা হয়, সমস্ত পদ তুলে দেয়, সমস্ত পদ তুলে দিয়ে বলে যে এটা হচ্ছে কোন সমাস। ঠিক আছে, ধরো যে তুলে দিয়েছে সিংহ পুরুষ, কোন সমাস, এরকম বিষয়টা। তবে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের স্টুডেন্টের ভিতরে প্রবণতাটা হচ্ছে ব্যাসবাক্য মনে রেখে রেখে সমাজটা শেখা। যে ব্যাসবাক্যে কি হয়েছে, যে এসছে চন্দ্রমুখ, চাঁদের ন্যায় মুখ, তাহলে যেহেতু ব্যাসবাক্যে ন্যায় আছে, ন্যায় থাকলে কি হবে, উপমান হবে, না হলে উপমিত হবে। এরকমভাবে কিন্তু আমরা সমাজটা কিন্তু আসলে মুখস্থ করি, কিন্তু আসলে সমস্ত পদ আমরা কি পরীক্ষার হলে ব্যাসবাক্য দেখতে পাই? পরীক্ষার হলে কিন্তু আমরা চোখে ব্যাসবাক্য দেখি না, আমরা কি দেখি, সমস্ত পদ দেখি। সেখানে সমস্ত পদ দেখে দেখে সমাজটা কিন্তু শিখতে হবে। যে সমস্ত পদ দেখেই তোমাকে চিন্তা হবে যে এটা হচ্ছে কোন সমাজ। ইউনিভার্সিটির জন্য, একাডেমিকের জন্য তোমার ব্যাসবাক্য লাগবে, কিন্তু ইউনিভার্সিটির জন্য কিন্তু তোমার কোনো ইউনিভার্সিটিতে ব্যাসবাক্য কিন্তু লাগে না। তোমার থাকে কি, সমস্ত পদ থাকে, তোমাকে সমস্ত পদ দেখে কিন্তু সমাজটা চিনতে হবে যে এটা হচ্ছে কোন সমাজ। সেজন্য মুখস্থ যাদের প্রবণতাটা, এই প্রবণতাটা কমাইতে হবে। যাদের মুখস্থের উপরে টার্গেট, তারাই কিন্তু সমাজকে একমাত্র ভয় পাও। যাদের মুখস্থের উপরে মধ্যে মানে যারা মুখস্থ করো, তারাই কিন্তু একমাত্র সমাজটাকে ভয় পাও। সেজন্য মুখস্থ করার দরকার নেই, আশা করি সমাজ ক্লিয়ার করে দেব। সমস্ত পদ দেখা মাত্রই সমাজটা তোমরা করতে পারবা। ওকে, আজকে ডিটেলস খুব যাবো না, আজকে আমরা জাস্ট শুধু বেসিকটা করবো সমাসের, যে কিভাবে আমরা 6টা সমাজ চিনব। এখন এই বিষয়টা ওকে, এখন সমাস কত প্রকার টোটাল, একটু কমেন্ট দেখতে চাই। সমাস টোটাল কত প্রকার, সমাস মোট কত প্রকার, আর প্রধানত এখন বর্তমানে প্রমিত অনুসারে কত প্রকার সেটা। ওকে, সমাস মোট কত প্রকার, সমাস মোট কত প্রকার, সমাস মোট কত প্রকার। আরেকটা হচ্ছে সমাস বর্তমানে কত প্রকার। বা প্রমিত নিয়ম অনুযায়ী সমাস কত প্রকার, এই দুইটা প্রশ্ন। আচ্ছা, সমাস হচ্ছে মোট সমাস হচ্ছে মোট 6 প্রকার। আজকের প্রশ্ন তো সমাস মূলত কত প্রকার, তখন হচ্ছে কি সমাস মূলত বা প্রধানত হচ্ছে 4 প্রকার। কারণ 2 প্রকার সমাসটাকে আপাতত বাদ দিয়ে কিন্তু নতুন বইটা বানানো হয়েছে। সেজন্য প্রমিত নিয়ম অনুসারে সমাস কত প্রকার, এ ধরনের যদি প্রশ্ন আসে, বা সমাস মূলত কত প্রকার অথবা সমাস প্রধানত কত প্রকার, তখন কিন্তু উত্তরটা করতে হবে 4 প্রকার। যদি প্রশ্নটা হয় সমাস মোট কত প্রকার, তখন উত্তরটা করতে হবে 6 প্রকার। তাহলে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, একটা হচ্ছে অব্যয়ভাব সমাস। টোটাল হচ্ছে এই 6 প্রকার হচ্ছে সমাস। তার ভিতরে এই যে দ্বিগু সমাসটাকে আর এই যে এখান থেকে হচ্ছে অব্যয়ভাব সমাসটাকে, এই দুটা সমাসটাকে আপাতত নতুন বই থেকে স্কিপ করে সমাস মূলত বা প্রধানত কত প্রকার করা হয়েছে 4 প্রকার। যদিও আমরা 6 প্রকার বইটাই শিখবো, কারণ আমাদের প্র্যাকটিস ইউনিভার্সিটির জন্য কিন্তু 6টা সমাস থেকে কিন্তু প্রশ্নটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ এখানে দ্বিগু সমাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমাস, যেটা ইউনিভার্সিটির জন্য। অব্যয়ভাবটা মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা বাদ দিয়ে কোনো কিছু শিখবো না। আমরা এই 6টা প্রকারভেদী এখানে শিখবো, তবে ডিটেলস নয়। আজকে শিখবো কি, বেসিকটা শিখবো, যে কীভাবে 6টা জিনিস আমরা খুব সহজে অল্প একটু দেখলে যেন চিনতে পারি, এই জিনিসটা আমরা একটু জাস্ট আজকে জানবো।
ওকে, শুরুতে হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব মানে কি উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। অবশ্যই মনে রাখবা যে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। উভয় পদের অর্থ প্রাধান্য পাবে বলতে কি বলা হচ্ছে, পূর্বপদ এবং পরপদ, এই যে উভয় পদ, উভয় পদের অর্থটা কি হবে, প্রাধান্য পাবে। মানে তুমি কোনোটাকেই বাদ দিতে পারবে না। এবং কি হবে, এবং মাঝখানে, এবং ব্যাসবাক্যের মাঝখানে, এবং ব্যাসবাক্যের মাঝখানে ও ব্যবহৃত হবে। তুমি চাইলে ও অথবা এবং অথবা হচ্ছে কি আর, ও এবং আর, এই তিনটা অব্যয় ব্যবহার করে সেটার ব্যাসবাক্য গঠন করতে পারো। কিন্তু বেসিক্যালি ও ব্যবহার করাটাই সব থেকে বেশি প্রচলন। তুমি যদি কোনো জায়গাতে এবং অথবা আর ব্যবহার করো কোনো কিন্তু প্রবলেম নাই, সেটাও কিন্তু রাইট। ওকে, তাহলে বলা হচ্ছে কি দ্বন্দ্বের ক্ষেত্রে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে এবং ব্যাসবাক্যের মাঝখানে ও ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে হবেই দিলাম। ধরো বলা হচ্ছে বাবা মা, তোমাকে প্রশ্নটা এভাবে আসবে যে বাবা মা কোন সমাস, এখানে কিন্তু ব্যাসবাক্য আসবে না। তাহলে আমরা দেখলাম কি দ্বন্দ্বের ব্যাসবাক্যে থাকবে কি ও থাকবে। তাহলে যদি আমরা ব্যাসবাক্যের মাঝখানে ও দেখতে পাই তাহলে আমরা সমাসটা চিনতে পারছি যে ওটা দ্বন্দ্ব সমাস হবে। কিন্তু আমাদের পরীক্ষার হলে কি ব্যাসবাক্য আসবে? পরীক্ষার হলে আসবে না। পরীক্ষার হলে কি আসবে? শুধু আসবে সমস্ত পদ। সমস্ত পদটা দেখে আমাদেরকে এখানে সমাসের নামটা লিখতে হবে। যদিও একাডেমিকের জন্য ব্যাসবাক্য সহ সমাসটা করতে হবে। তাহলে দেখি বাবা মা, এটা হচ্ছে সমস্ত পদ। তাহলে এখানে এটা কোন পদ? এটা হচ্ছে কি পূর্বপদ। তাহলে এটা কোন পদ? পরপদ। আমরা কি জানি উভয় পদের অর্থ যদি প্রাধান্য পাই তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। তাহলে দেখো একটু ভালোভাবে, বলা হচ্ছে আমি বাবা মার সাথে দেখা করতে যাব। তাহলে আমি কি বাবার সাথে দেখা করব নাকি আমি মায়ের সাথে দেখা করব নাকি উভয়ের সাথে দেখা করব, কোনটা দাঁড়াচ্ছে? তুমি একটা বাক্য রচনা করতেছো মনে মনে যে আমি বাবা মার সাথে দেখা করব। তাহলে বলা হচ্ছে আমার বাবা মা খুব ভালো। তাহলে আমার বাবা ভালো নাকি মা ভালো নাকি উভয়ই ভালো, কোনটা ভালো? এই জিনিসটা একটু নিজেকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে কি আমার বাবা মার সাথে দেখা করতে যাবো মানে কি আমি বাবার সাথেও দেখা করতে যাবো আবার মায়ের সাথেও দেখা করতে যাবো। মানে উভয় পদের অর্থটাই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। যেহেতু উভয় পদের অর্থে প্রাধান্য পাচ্ছে তার মানে সমাসটা হবে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। ব্যাসবাক্য কি হবে? বাবা ও মা, পাশে কি দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। আমাদের ইন্টারমিডিয়েটে কিন্তু সিলেবাসে এভাবে কিন্তু লিখতে হবে। আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে প্রশ্ন আসবে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। তার মানে কি পরীক্ষার হলে সমস্ত পদটা দেওয়া থাকবে প্রশ্নে, তাহলে সমস্ত পদটা তুলতে হবে, তোলার পরে সেটা ব্যাসবাক্য লিখতে হবে এবং সমাসের নামটা লিখতে হবে। তাহলে দেখো বাবা মা দেখে আমি সমাসটা যেহেতু চিনতে পারতেছি যেটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস মানে কি বাক্যের মাঝখানে, মানে ব্যাসবাক্য যেটা সেটার মাঝখানে শুধুমাত্র ও লাগাই দিলেই সেটার হচ্ছে ব্যাসবাক্য কমপ্লিট। তাহলে বাবা মা তার মানে হচ্ছে কি বাবা ও মা সমান সমান হচ্ছে কোন সমাস? সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ধরো বলা হচ্ছে দেশ বিদেশ, দেশ বিদেশ। তাহলে দেখো এখানে পূর্বপদ কোনটা? পূর্বপদটা হচ্ছে দেশ, পরপদটা হচ্ছে কি বিদেশ। তাহলে বলা হচ্ছে যে আমি দেশ বিদেশ ভ্রমণ করব। তাহলে আমি দেশে ভ্রমণ করব নাকি বিদেশে ভ্রমণ করব, কোনটা? অবশ্যই দুইটাই, কারণ আমি দেশে তো ভ্রমণ করব বিদেশে তো ভ্রমণ করব, সেজন্য বলা হচ্ছে কি দেশ বিদেশ। তার মানে যেহেতু উভয় পদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে তার মানে সমাসটা হবে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। ব্যাসবাক্য কি হবে? দেশ ও বিদেশ, দ্বন্দ্ব সমাস। অবশ্যই এই জিনিসগুলো ভালোভাবে মনে রাখতে হবে। একটু কমেন্ট দেখতে। ওকে, দ্বন্দ্বের ক্ষেত্রে যেহেতু আমরা বুঝতে পারছি, কারণ দ্বন্দ্বটা খুবই ইজি, যে উভয় পদের অর্থটা প্রাধান্য পাইলে সেটা হচ্ছে দ্বন্দ্ব। ওকে, এবার আমাদের ছোট করে একটা লাইন মুখস্থ রাখতে হবে। লাইনটা হচ্ছে দ্বিতক, দ্বিতকে গায় পরপদের গান। দ্বিতকে গায় পরপদের গান। কি বলা হচ্ছে? বলা হচ্ছে দ্বিতকে গায় কোন পদের গান? পরপদের গান। দ্বিতক মানে হচ্ছে কি তিনটা সমাসকে একত্রে বলা হয় দ্বিতক। তিনটা সমাসকে একত্রিত করলে সেটাকে বলা হয় কি? দ্বিতক বলা হয়। কোন কোন তিনটা সমাস? দ্বিতক মানে হচ্ছে দ্বিগু, তৎপুরুষ, কতে হচ্ছে কর্মধারায়।
তাহলে দেখো দ্বিতকে গায় পরপদের গান। দ্বিতক মানে হচ্ছে কি তিনটা সমাস, একটা হচ্ছে দ্বিগু, একটা হচ্ছে তৎপুরুষ, আর একটা হচ্ছে কর্মধারয়। সমান সমান হচ্ছে কি দ্বিতক। দ্বিতকে আমরা কোন পদের গান গাচ্ছি? দ্বিতকে আমরা গান গাচ্ছি পরপদের গান গাচ্ছি। পরপদের গান গাচ্ছি মানে কি দ্বিতকের ক্ষেত্রে অর্থাৎ এই তিনটা সমাসের ক্ষেত্রে পরপদের অর্থটা পাবে কি প্রাধান্য পাবে। অবশ্যই আমি আবারও বলছি, আমরা কিন্তু কি করছি না, আমি কিন্তু আজকে ডিটেলস ক্লাস করাচ্ছি না, শুধুমাত্র বেসিক ক্লাস করাচ্ছি। ওইটা দ্বন্দ্বের ছিল বেসিক, এটার কিন্তু দ্বন্দ্বের অনেক ডিটেলস আছে, দ্বন্দ্ব কত প্রকার, কীভাবে দ্বন্দ্ব গঠিত হয়, এই জিনিস আজকে যাচ্ছি না, ধীরে ধীরে আমরা নেক্সট ক্লাসে সেটাতে যাব। যার শুধু সমাজটা বেসিকে দিয়ে কীভাবে ক্লিয়ার করা যেতে পারে, মানে সমাসের যে ভয়টা তোমাদের কীভাবে দূর হতে পারে, সেটা আশা করি আজকের ক্লাস থেকেই ভয় দূর হবে, যে ইনশাআল্লাহ ক্লাস যদি আমরা রেগুলার করি সমাজ কোনো প্রবলেম হবে না, এতটুকু বলে দিতে পারি। ওকে, দ্বিতকে গায় তাহলে পরপদের গান। তাহলে দ্বিতকের ক্ষেত্রে আমরা কোন পদের গান গাচ্ছি? পরপদের গান গাচ্ছি। তার মানে এই যে দ্বিতক বলতে কি বলা হচ্ছে, এই তিনটা সমাস দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, এই তিনটা সমাসের ক্ষেত্রে কোন পদের অর্থটা প্রাধান্য পাচ্ছে? এই পরপদের অর্থটা কিন্তু প্রাধান্য পাচ্ছে। মানে হচ্ছে কি এই তিনটা সমাসে পরপদের অর্থ প্রধান। আর ওইদিকে দ্বন্দ্ব করেছিলাম, দ্বন্দ্বের ক্ষেত্রে কি হচ্ছে উভয় পদের অর্থ প্রধান। এখন বিষয়টা তাহলে দেখো, যেহেতু তিনটার ক্ষেত্রেই পরপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে, তার মানে যেহেতু একটা সমস্ত পদ আসলে তিনটার ভিতরে যে কোনো একটা সমাস দিলে কি হয়ে যাবে? কখনোই না। এখন তিনটার স্পেসিফিকভাবে চেনার কিছু বুদ্ধি আছে, যে কীভাবে এই তিনটা জিনিস চিনব। অবশ্যই মনে রাখতে হবে এই তিনটার ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পাই বটে, কিন্তু দ্বিগুর ক্ষেত্রে কি হবে? পরপদের অর্থ প্রাধান্য পাবে, পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। কি হবে দ্বিগুর ক্ষেত্রে? যে দ্বিগুর ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং পূর্বপদে কি থাকবে? পূর্বপদের সংখ্যা থাকবে। তৎপুরুষের আমরা চিনব কি দ্বারা? তৎপুরুষ চিনব বিভক্তি দ্বারা, কারণ ব্যাসবাক্য থেকে বিভক্তিটা লোপ পাবে। বিভক্তি লোপ পেয়ে যে সমাসটা হয় সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। সেক্ষেত্রে বিভক্তি লোপ পাওয়া বিষয়টা আমরা এখানে লক্ষ্য করবো, কিন্তু অবশ্যই পরপদের অর্থটাই কিন্তু প্রাধান্য পাবে। কর্মধারের ক্ষেত্রে কি বুঝাবে? কর্মধারের ক্ষেত্রে বুঝাবে তুলনা। কর্মধারের ক্ষেত্রে কি বুঝাবে? কর্মধারের ক্ষেত্রে বুঝাবে তুলনা করা বোঝাবে। ঠিক তুলনা যদি বুঝাবে এবং পরপদের অর্থটা প্রাধান্য পাবে, সেটাকেই বলা হচ্ছে কি? সেটাকেই বলা হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে আমরা দেখো তিনটা সমাসেই আমরা জানি যে পরপদের অর্থটা প্রধান, কিন্তু তিনটা সমাস স্পেসিফিকভাবে চেনার বুদ্ধিটা কি? একটা থাকবে সংখ্যা, একটার থাকবে বিভক্তি, আর একটার থাকবে কি? তুলনা থাকবে। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা একটু প্র্যাকটিসে যাই। ধরো বলা হচ্ছে সপ্তর্ষি, সমস্ত পদটা হচ্ছে সপ্তর্ষি। এখন সপ্তর্ষি যেহেতু বলা হচ্ছে, পূর্বপদটা কি? পূর্বপদটা হচ্ছে সপ্ত। সপ্ত মানে কি? সপ্ত মানে হচ্ছে 7। পরপদটা কি? পরপদটা হচ্ছে ঋষি। তাহলে এটা হচ্ছে পূর্বপদ এবং এটা হচ্ছে কোন পদ? এটা হচ্ছে পরপদ। তাহলে সপ্তটা হচ্ছে পূর্বপদ, পরপদটা হচ্ছে ঋষি। তাহলে দেখো তো পূর্বপদে কি সংখ্যা আছে? হ্যাঁ, পূর্বপদের সংখ্যা আছে। কি সংখ্যা আছে? 7 কিন্তু আছে পূর্বপদে। এখন বিষয়টা হচ্ছে কি পূর্বপদের সংখ্যা থাকবে এবং কোন পদের অর্থটা প্রাধান্য পাবে? পরপদে। তাহলে দেখতে হবে যে এখানে আমাদের পরপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে কিনা। ওকে, তাহলে বলা হচ্ছে আমি 7 ঋষির সাথে দেখা করতে যাব। তাহলে আমি কি 7-এর সাথে দেখা করব নাকি ঋষির সাথে দেখা করব? অবশ্যই আমি ঋষির সাথে দেখা করতে যাব, আমি তো আর 7-এর সাথে দেখা করতে যাচ্ছি না। তার মানে পরপদের অর্থটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পূর্বপদের সংখ্যা আছে, তার মানে সমাসটা কোনটা হবে? কর্মধারয়, তৎপুরুষ নাকি দ্বিগু? অবশ্যই সঠিক উত্তরটা কি হবে? দ্বিগু হবে। কারণ কি পরপদের অর্থ প্রাধান্য পাবে, পূর্বপদের সংখ্যা থাকবে, তার মানে সমাসটা তো দ্বিগু ছাড়া আর অন্য কিছু হওয়ার সম্ভাবনা নাই। তার মানে এই সমাসটা হচ্ছে কি? এই সমাসটা হচ্ছে দ্বিগু সমাস। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দ্বিগু সমাসের ব্যাসবাক্য তাহলে কিভাবে হয়? হ্যাঁ, দ্বিগু সমাসের ব্যাসবাক্য খুবই ইজি। যে সমাস যেহেতু আমরা চিনতে পারতেছি দ্বিগু, অ্যাডমিশনের জন্য এতটুকুই আমাদের কাজ শেষ, কিন্তু একাডেমিকের জন্য ব্যাসবাক্য লাগবে। এখন বিষয়টা হচ্ছে সমাস যেহেতু চিনতে পারছি দ্বিগু, আর অবশ্যই মনে রাখতে হবে দ্বিগু মানে কি হবে? বাক্যের শেষে সমাহার। মনে রাখতে হবে কি? বাক্যের শেষে সমাহার অথবা সমষ্টি শব্দটা যোগ করতে হবে। ব্যাসবাক্য করার সময় কি হবে? যেহেতু সমাস চিনতে পারছি দ্বিগু, আর দ্বিগু মানে হচ্ছে কি বাক্যের শেষে সমাহার অথবা সমষ্টি, এই শব্দটা লাগাইলেই কমপ্লিট। তার মানে সপ্তর্ষিটা কি হবে? 7 ঋষির সমাহার। 7 ঋষির সমাহার, এটাই হচ্ছে সপ্তর্ষি। কথাটা বোঝা যাচ্ছে কি? ওকে, আরেকটাতে যাই। ধরো বলা হচ্ছে ত্রিফলা। ত্রিফলা
তাহলে ট্রি মানে কি, এখানে হচ্ছে 3, ফলা মানে এখানে বলা হচ্ছে কি ফল। তাহলে পূর্বপদে কি আছে, সংখ্যা আছে, পরপদে কি আছে, ফল আছে। এখন দেখতে হবে আমাদের, বলা হচ্ছে আমি 3 ফল খেলাম, তাহলে আমি কি 3 খেয়েছি নাকি আমি ফল খেয়েছি? অবশ্য আমি ফল খেয়েছি। তাহলে যেহেতু ফল খেয়েছি তার মানে কি পূর্বপদের অর্থটা প্রাধান্য পেল নাকি পরপদের অর্থটা প্রাধান্য পেল? অবশ্যই পরপদের অর্থটা এখানে প্রাধান্য পেয়েছে। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, পূর্বপদের সংখ্যা আছে, তার মানে সমাসটা কি হবে, এক কথায় উত্তর পূর্বপদে সংখ্যা আছে, পরপদের অর্থটা প্রাধান্য পেয়েছে, তার মানে সমাসটা দ্বিগু ছাড়া কি অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে? কখনোই না। পরপদের অর্থ প্রাধান্য পাবে, পূর্বপদের সংখ্যা থাকবে, সমাসটা হবে কোন সমাস, দ্বিগু সমাস। তার মানে যেহেতু সমাসটা বুঝতে পারছি দ্বিগু, ব্যাসবাক্য কি হবে, ব্যাসবাক্যটা দেখতে চাই। ত্রিফলা ব্যাসবাক্য কি হবে, কমেন্ট করো দ্রুত। তিন ফলের সমাহার, যেহেতু এটা ত্রিফলা আছে তার মানে ব্যাসবাক্যটা কি হবে, 3 ফলের সমাহার, 3 ফলের সমাহার। ওকে, তাহলে এটা গেল আমাদের দ্বিগুর ক্ষেত্রে। এবার আসি একটু তৎপুরুষে। তৎপুরুষটা চেনার বুদ্ধিটা কি বললাম আমি, পরপদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু কি হবে, ব্যাসবাক্য থেকে, মানে ব্যাসবাক্যে কি হচ্ছে, বিভক্তির লোপ পেয়ে সমস্ত পদটা তৈরি হচ্ছে। মানে লোপ পাওয়া মানে কি উঠে যাওয়া, ব্যাসবাক্যে বিভক্তিটা থাকবে, সমস্ত পদে বিভক্তি থাকবে না, এমন সমাসটাকে বলা হচ্ছে তৎপুরুষ সমাস। কিন্তু কোন পদের অর্থ প্রাধান্য পাবে, অবশ্যই পরপদের অর্থ প্রাধান্য পাবে। এত কিছু ভাবার দরকার নেই, দেখতে হবে কি ব্যাসবাক্যে বিভক্তি আছে, সমস্ত পদে বিভক্তি নাই, তার মানে সমাসটা কোন সমাস হবে, সমাসটা হবে তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ সেটা আমরা পরের বিষয়। ওকে, ধরো বলা হচ্ছে হ্রদ দেখা, বলা হচ্ছে হ্রদ দেখা, তাহলে হ্রদ দেখার ব্যাসবাক্যটা কি, হ্রদকে দেখা। ব্যাসবাক্য কি করলাম, হ্রদকে দেখা। এখন আমাদের প্রথম কাজ, সমস্ত ব্যাসবাক্যের ভিতরে কি আছে, হ্রদ আছে, কে আছে, দেখা আছে। সমস্ত পদে কি আছে, হ্রদ আছে, দেখা আছে, সমস্ত পদের ভিতরে কে নাই, তার মানে লোপটা পেয়েছে কি, কেটা লোপ পেয়েছে। এখন প্রথম প্রশ্ন, কেটা কি, কেটা অবশ্যই হচ্ছে কি বিভক্তি। কোন বিভক্তি এখানে কে, এই বাক্যে কেটা কোন বিভক্তি? এখন বিষয়টা হচ্ছে অনেকে অনেক রকমভাবে দিচ্ছ, কেউ দ্বিতীয়া, কেউ চতুর্থী, কেউ প্রথম, কেউ সপ্তমী। এখন বিষয়টা হচ্ছে কেটা এই বাক্যে হচ্ছে কোন বিভক্তি, এই বাক্যে কেটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। এখন বিষয়টা হচ্ছে আমরা জানি কি কি, দ্বিতীয়া বিভক্তি তো কে এবং রে থাকে, চতুর্থী বিভক্তি তো কে এবং রে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা কেন আমি চতুর্থী বিভক্তি বললাম না, এটা কেন আমি দ্বিতীয়া বললাম, কারণটা হচ্ছে চতুর্থী বিভক্তির ভিতরে যে কে অথবা যে রেটা থাকে সেটা শুধুমাত্র কোথায় ব্যবহৃত হয়, সেটা শুধুমাত্র ব্যবহৃত হয় সম্প্রদান কারকে। সম্প্রদান কারকের ভিতরে যদি কে থাকে, যেমন বলা হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও, সম্প্রদান কারক মানে কি, মালিকানা ত্যাগ করে যেটা দেওয়া হয় সেটাই হচ্ছে সম্প্রদান কারক, মানে যাকে দিবা সেটা হচ্ছে সম্প্রদান কারক। তাহলে ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে ভিক্ষুককে আমি দিচ্ছি, তাহলে ভিক্ষুকের ভিতরে যে কেটা আছে ওই কেটা হচ্ছে কোন বিভক্তি, ওইটা হচ্ছে চতুর্থী বিভক্তি। কিন্তু বাকি ক্ষেত্রে যত জায়গায় কে আছে, যেমন আমি তোমাকে চিনি, তার মানে কি তোমাকে, এখানে কে আছে, এটা কিন্তু কখনোই চতুর্থী বিভক্তি হবে না। কেন হবে না, কারণ সেটা তো সম্প্রদান কারক নয়, এখানে তো মালিকানা ত্যাগ করার কোনো বিষয় নাই, স্বার্থ ত্যাগ করার কোনো বিষয় নাই, তার মানে সেটা হচ্ছে কি দ্বিতীয়া বিভক্তি। অবশ্যই মনে রাখতে হবে কে এবং রে যদি সম্প্রদান কারকের ভিতরে থাকে তবেই সেটা চতুর্থী বিভক্তি, বাকি সব ক্ষেত্রে সেটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। তাহলে হ্রদকে দেখা, এখানে কেটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, তার মানে ব্যাসবাক্যে বিভক্তি আছে, সমস্ত পদে বিভক্তি নাই। ঠিক আছে, তার মানে ব্যাসবাক্য থেকে বিভক্তিটা কি পেয়েছে, বিভক্তি লোপ পেয়েছে, বিভক্তি লোপ পেয়েছে। তাহলে ব্যাসবাক্যে বিভক্তি লোপ পেয়ে যে সমস্ত পদটা তৈরি হয় তাকেই বলা হচ্ছে তৎপুরুষ সমাস। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এটা কোন তৎপুরুষ, তাহলে খুব সহজে উত্তর দিতে পারবা, কারণ কি এখানে কোন বিভক্তি লোপ পেয়েছে, দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে, যেহেতু দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে তার মানে সমাসটা হবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। সমাসটা কি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটা যখন ডিটেলস করব তখন আরো ভালো লাগবে, কারণ বিষয়টা হচ্ছে বেসিকের তৎপুরুষটা একটু সমস্যা হতে পারে। কারণ বিষয়টা দেখো, হ্রদ দেখা, এটা এখন বিষয়টা হচ্ছে আমরা সমস্ত পদ দিকে কেমন করে বুঝবো যে হ্রদ দেখাটা দ্বিতীয় তৎপুরুষ হবে। আমি তো এখানে চতুর্থী তৎপুরুষও দিতে পারতাম, পঞ্চমীও দিতে পারতাম, কিন্তু দিলাম না কেন, এখানে কেন হ্রদকে দেখা এটাই ব্যবহার করলাম। এখন বিষয়টা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হয় যে দ্বিতীয় তৎপুরুষের ক্ষেত্রে কি হয়, সমস্ত পদ দ্বারা যদি কাজ করা বোঝাই, মানে সমস্ত পদ দ্বারা যদি ক্রিয়া বোঝাই, এমনটা যদি বোঝাই তার মানে সমাসটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস।
কি বললাম আমি, যে সমস্ত পদ দ্বারা যদি ক্রিয়া বোঝায় তার মানে সমাসটা হয় দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তাহলে দেখো হ্রদ দেখা ক্রিয়া বোঝাচ্ছে নাকি বোঝাচ্ছে না? তুমি বাড়িতে শুয়ে থাকলে তুমি হ্রদ দেখতে পাবা, নাকি হ্রদকে দেখার জন্য তোমাকে বাইরে যেতে হবে? অবশ্যই যেতে হবে, হ্রদটা তাকে দেখতেছো, তার মানে কি যেটা করবো আমরা সেটাই হচ্ছে ক্রিয়া। যেহেতু সমস্ত পদ দ্বারা ক্রিয়া অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে, তার মানে সমাসটা হবে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এটা হচ্ছে বিষয়। ডিটেলস করতে গেলে আমরা ভাই একদম ক্লিয়ার হয়ে যাবো, এটা নিয়ে টেনশনে কিছু নাই। ওকে, তারপরে কি বলা হচ্ছে কর্মধারের তুলনায়। কর্মধারয়কে বলা হয় সমাসের কিং, মানে সমাসের রাজা হচ্ছে ভাই কর্মধারয়। কেন কর্মধারয়? কারণ বিষয়টা হচ্ছে কর্মধারয় থেকে সব থেকে বেশি, সেটা ইউনিভার্সিটি বলো, যে কোনো জব পরীক্ষা বলো, বিসিএস বলো, সব জায়গাতে সব থেকে বেশি প্রশ্নটা করেই কিন্তু কর্মধারয় থেকে। এমন কোনো বছর নাই, আমি দেখি নাই, খুব কম বছর আছে যেখানে কর্মধারয় থেকে প্রশ্নটা হয় নাই। প্রত্যেকটা বছর কিন্তু কর্মধারয় থেকে প্রশ্ন থাকবেই। তোমাদের ইন্টারমিডিয়েট বলো, যেটাই বলো না কেন, কর্মধারয় থেকে প্রশ্নটা হবেই। তাহলে অবশ্যই কী হচ্ছে, তুলনা থাকতেছে। আচ্ছা, ধরো বলা হচ্ছে চন্দ্রমুখ কোন সমাস? চন্দ্রমুখ কোন সমাস? একটু কমেন্ট দেখতে চাই, চন্দ্রমুখ কোন সমাস? ব্যাসবাক্য নির্ণয় করতে মাঝে মাঝে দ্বিধায় পড়ে যাই। মহিমা আক্তার, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো আপু, ধন্যবাদ তোমাকে। এখন ব্যাসবাক্য নির্ণয় করতে মাঝে মাঝে দ্বিধায় পড়ে যায়, সেক্ষেত্রে কী করব? এখন বিষয়টা হচ্ছে, আশা করি ক্লাসগুলো যদি তুমি সম্পূর্ণ দেখো, আশা করি ব্যাসবাক্য নির্ণয় করতে তোমার কোনো প্রবলেম হবে না। কেন প্রবলেম হবে না? কারণ বিষয়টা হচ্ছে, তুমি যদি সমাস চিনতে পারো, ব্যাসবাক্য অটোমেটিক তুমি করতে পারবা। কোন সমাসে ব্যাসবাক্য সমস্যা হবে? কারণ দেখো, দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে তৎপুরুষগুলো আছে, তুমি যদি চিনতে পারো যে এটা দ্বিতীয় বা এটা তৃতীয় বা চতুর্থী বা পঞ্চমী বা ষষ্ঠী বা সপ্তমী হবে, তাহলে সপ্তমীর ক্ষেত্রে কোন ব্যাসবাক্য হয়, ষষ্ঠীর ক্ষেত্রে কোন ব্যাসবাক্য হয়, শুধুমাত্র কয়েকটা জিনিস তোমাকে জানতে হচ্ছে, তাহলে তো তুমি ব্যাসবাক্য সমাসটা নির্ণয় করতে পারছো। কিন্তু তোমাকে আগে সমস্ত পদটা দেখে ক্লিয়ার হতে হবে যে এটা কোন সমাস। তুমি সমস্ত পদটা চিনতে পারছো কিনা, এটাই হচ্ছে আসল ক্রিয়েটিভিটি। ঠিক আছে, মুখস্থ করে তো সবাই সব কিছু করতে পারে সবাইকে। এখন বিষয়টা হচ্ছে চন্দ্রমুখ। এখন আমাদের আগে বিষয়টা হচ্ছে কি, আমরা যারা মুখস্থ করে করে কিন্তু এই জিনিসগুলো করি, তাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্বগুলা। এখন দেখো, এখন আগে কি হতো, ব্যাসবাক্য ব্যবহার হতো কি একটা, এখন কর্মধারের একটা চারটা প্রকারভেদ, তার ভিতরে দুইটা হচ্ছে কি, একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে উপমিত। এখন বিষয়টা দেখতে হবে। আচ্ছা, আগে আমরা এতটুকু ক্লিয়ার করি যে কর্মধারা এটা কীভাবে হচ্ছে, তারপরে উপমান উপমিতর ক্ষেত্রে যাচ্ছি। এখন দেখো বলা হচ্ছে চন্দ্রমুখ, তাহলে আমি এখানে পূর্বপদ কোনটা? পূর্বপদটা হচ্ছে চন্দ্র, মুখটা হচ্ছে কি পরপদ। বলা হচ্ছে আমি চন্দ্রমুখ দেখলাম, তাহলে আমি কি চাঁদ দেখেছি নাকি আমি একজনের মুখ দেখেছি, কোনটা? বলা হচ্ছে কি আমি চন্দ্রমুখ দেখলাম, তার মানে আমি কি চাঁদ দেখলাম নাকি আমি একজনের মুখটা দেখলাম? অবশ্যই আমি একজনের মুখটা দেখেছি, যার মুখটা দেখে আমার মনে হয়েছে কি চাঁদের মতো তার হচ্ছে মুখ। তার মানে কি পরপদের অর্থটা এখানে প্রাধান্য পাচ্ছে। ওকে দেখো, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কিন্তু কি চন্দ্রমুখ মানে মুখটাকে তুলনা করা হচ্ছে। কার সাথে তুলনা করা হচ্ছে? চাঁদের সাথে তুলনা করা হচ্ছে। যেহেতু তুলনা বোঝাচ্ছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তার মানে সমাসটা হবে কি, সমাসটা হবে কর্মধারয়। এখন প্রশ্ন হচ্ছে এইটা কোন কর্মধারয়? এখন এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা আগে মানে ব্যাসবাক্য মুখস্থ করে করে সমাসটা শিখেছি এতদিন, আমরা জানতাম কি বাক্যের মাঝখানে যদি ন্যায় থাকে তাহলে সেটা হয় উপমান কর্মধারয়, আর বাক্যের শেষে যদি ন্যায় থাকে তাহলে সেটা হয় উপমিত কর্মধারয়। ঠিক আছে, তাহলে এবার তো ঝামেলা। ঝামেলা কেমন? সাপোজ পরীক্ষার হলে এসছে চন্দ্রমুখ, আমি ব্রেনে সার্চ দিলাম যে চন্দ্রমুখের ব্যাসবাক্যটা কী ছিল। চন্দ্রমুখের ব্যাসবাক্যটা ছিল চাঁদের ন্যায় মুখ বা চন্দ্রের ন্যায় মুখ। কিন্তু নতুন বই কি করা হচ্ছে? নতুন বই কিন্তু উপমান বলো বা উপমিত বলো, দুইটার ক্ষেত্রে হচ্ছে ব্যাসবাক্যের ন্যায়টা বাক্যের মাঝখানে ব্যবহার করে। এখন কিন্তু বাক্যের শেষে আর ন্যায় ব্যবহার করে না। তার মানে যারা মুখস্থ করেছো এতদিন ধরে যে বাক্যের শেষে ন্যায় যদি দেখতে পাও, তার মানে সেটা দিবা কি উপমিত, আর বাক্যের মাঝখানে ন্যায় যদি থাকে তাহলে সেটা উপমান। কিন্তু বর্তমানে উপমান বলো উপমিত বলো, দুইটার ক্ষেত্রে বাক্যের মাঝখানেই ন্যায় হবে। তাহলে যারা এতদিন মুখস্থ করে করে শিখেছো, তার মানে তারা এখন দ্বিধায় পড়বা একটু, এটা উপমান দিবা নাকি এটা উপমিত দিবা। আল্লাহ ভরসা, আল্লাহর নামে তুলে দিলাম, যেটা হবে হবে। কারণ কি এখন উপমান আর উপমিত এটা তো একটু চিন্তা হবে, তাই না? তার মানে কি বলা হচ্ছে চন্দ্রের ন্যায় মুখ, এই তো চন্দ্রের ন্যায় বা চাঁদের ন্যায় মুখ। এখন যেহেতু ব্যাসবাক্যে কি আছে, ন্যায়টা মাঝখানে আছে, অবশ্যই ন্যায় মাঝখানে থাকলে আমরা সবাই জানি যে উপমান হয়, আর শেষে থাকলে উপমিত হয়। কিন্তু তারপরে এটা কি হবে? এটা হবে উপমিত কর্মধারয়। কেন উপমিত কর্মধারয় হবে? কারণ একটা কথা আছে, কথাটা হচ্ছে যদি সমস্ত পদ যদি সত্য হয়,
সমস্ত পদ কোনটা? চন্দ্রমুখ। যদি সমস্ত পদ সত্য হয় তার মানে সমাসটা হয় উপমান সমাস, উপমান কর্মধারয় সমাস। আর সমস্ত পদটা যদি মিথ্যা হয় তাহলে সেটা হয় উপমিত কর্মধারয় সমাস। তাহলে দেখো চন্দ্রমুখ ঘটনা কি সত্যি নাকি মিথ্যা? মুখ কি কখনো চাঁদের মতো হতে পারবে? যতই সুন্দর মুখ হোক না কেন, ধরে নিচ্ছে যে সুপারস্টার শাকিব খান, কোনো সমস্যা নেই, মুখ কি কখনো চাঁদের মতো হওয়া সম্ভব? কোনো দিনই সম্ভব না। তার মানে ঘটনা মিথ্যা। যদি মিথ্যা হয় তার মানে কি হবে? উপমিত কর্মধারয়। ঘটনা যদি সত্য হতো তার মানে কি হবে? উপমান কর্মধারয়। কারণ দেখো বলা হচ্ছে কি, বলা হচ্ছে রক্ত লাল, এখন রক্ত লাল, ঠিক আছে। এখন রক্ত লালে কি হচ্ছে? রক্তটাকে তুলনা করছে এখানেও, ঠিক আছে, লালের সাথে এখানে তুলনা হচ্ছে রক্ত লাল। এখন বিষয় হচ্ছে ঘটনা এটা সত্যি নাকি মিথ্যা? অবশ্যই রক্ত লাল, এটা তো ঘটনা সত্যি, কারণ রক্তের কালারটা সেটা লালই হবে, এরকম স্বাভাবিক একটা বিষয়। তার মানে যেহেতু ঘটনা সত্য তার মানে কি হচ্ছে? রক্তের ন্যায় লাল। বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে উপমান কর্মধারয়, এটা হচ্ছে উপমান কর্মধারয়। ধরো বলা হচ্ছে সিংহ পুরুষ, সিংহ পুরুষ। এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে, পূর্বপদে কি আছে? পূর্বপদে আছে সিংহ, পরপদে কি আছে? পুরুষ, এটা হচ্ছে কি পরপদ। এখন বলা হচ্ছে লোকটি একদম সিংহ পুরুষ, তাহলে এটা কাকে বলা হচ্ছে? সিংহকে বলা হচ্ছে নাকি কোনো একটা লোককে বলা হচ্ছে? অবশ্যই কোনো না কোনো একটা লোককে বলা হচ্ছে। তার মানে কি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে নাকি পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে? কারণ তো বলা হচ্ছে যে আমার সিংহ পুরুষের সাথে দেখা হয়েছিল, তার মানে কি আমার কি সিংহের সাথে দেখা হয়েছিল নাকি একজন পুরুষের সাথে দেখা হয়েছিল যে অনেক শক্তিশালী বা যেটাই হোক না কেন? তো বিষয়টা হচ্ছে আমার একজন পুরুষের সাথেই কিন্তু দেখা হয়েছিল, তার মানে পরপদের অর্থটা এখানে প্রাধান্য পাচ্ছে। ওকে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সিংহ পুরুষ মানে কি পুরুষটাকে তুলনা করছি কার সাথে? অবশ্যই সিংহের সাথে তুলনা করতেছি, তার মানে কি তুলনা বোঝাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তার মানে সমাসটা হবে কি? কর্মধারয় সমাস। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন কর্মধারয় সমাস হবে? উপমান হবে নাকি উপমিত হবে? এখন বিষয়টা হচ্ছে সিংহ পুরুষ, একটা পুরুষ যতই যাই করুক না কেন, যতই শক্তিশালী হোক, যতই বা বই পিটা ধরো শেষ করে ফেলে দিচ্ছে, যতই যাই হোক না কেন, পুরুষ কি কখনো সিংহ হতে পারবে? কখনোই সিংহ হওয়াটা সম্ভব না কিন্তু। তার মানে এটা হচ্ছে ঘটনা মিথ্যা, আর ঘটনা মিথ্যা হলে কি হয়? উপমিত কর্মধারয় সমাস। তার মানে হচ্ছে কি সিংহ পুরুষ, সিংহের ন্যায় পুরুষ, মানে সমাসটা হচ্ছে কি উপমিত কর্মধারয়। এগুলো প্রত্যেকটা কিন্তু ডিটেলস করাবো ধরে ধরে, জাস্ট আজকে বেসিকটা একটু কমেন্ট। নুসরাত জাহান রাফিয়া, অনেক সুন্দর একটি ক্লাস, ধন্যবাদ আপু। আচ্ছা, তৎপুরুষ আরেকবার বলি। এখন বিষয়টা হচ্ছে আমরা আজকে ডিটেলস করতেছি না তো, করতেছি বেসিক। এখন বেসিকে তৎপুরুষটা ক্লিয়ার করাটা একটু কঠিন, ঠিক আছে। তারপর আমি বলি যতটা নিতে পারো আর কি, কারণ যখন আমরা তৎপুরুষের ডিটেলস করবো তখন আরও ক্লিয়ার হবে। এখন বলা হচ্ছে রাজপুত্র, তৎপুরুষের ক্ষেত্রে করছি, রাজপুত্র। আমরা কি জানি তৎপুরুষে কি থাকবে? ব্যাসবাক্যে বিভক্তি থাকবে, মানে বিভক্তি লোপ পেয়ে সমস্ত পদটা তৈরি হবে, সমস্ত পদে কোনো বিভক্তি থাকবে না। তাহলে এটা হচ্ছে কি সমস্ত পদ। রাজপুত্র, রাজপুত্রের ব্যাসবাক্যটা কি হচ্ছে? রাজপুত্রের ব্যাসবাক্যটা হচ্ছে রাজার পুত্র। তাহলে দেখো তো এই রাজার পুত্র এখানে কি কোনো বিভক্তি আছে নাকি বিভক্তি নাই? অবশ্যই এই যে রাজার এখানে কি আছে? র লাস্টে, এই রটাই হচ্ছে কি বিভক্তি। রটা কততম বিভক্তি? প্রশ্ন করলে উত্তর আসে কি রটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। র এবং এর এটা হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি। এখন একটা জিনিস দেখো, যেহেতু ব্যাসবাক্যের ভিতরে র বিভক্তি আছে, সমস্ত পদের ভিতরে কি র বিভক্তিটা দেখা যাচ্ছে? কখনোই সমস্ত পদের ভিতরে র বিভক্তিটা নাই, কিন্তু ব্যাসবাক্যে র বিভক্তি আছে। তার মানে কি হচ্ছে এই র বিভক্তিটা লোপ পেয়ে কিন্তু সমস্ত পদটা তৈরি হয়েছে। যেহেতু র বিভক্তিটা লোপ পেয়ে সমস্ত পদটা তৈরি হয়েছে, তার মানে এটাই হচ্ছে তৎপুরুষ সমাস। এখন যদি প্রশ্ন করা এটা কি কোন তৎপুরুষ সমাস, তাহলে দেখো রটা হচ্ছে কততম বিভক্তি? রটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তার মানে যেহেতু ষষ্ঠী বিভক্তিটা লোপ পেয়েছে, তার মানে এটা হবে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন বিষয়টা হচ্ছে প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে তো আমরা ব্যাসবাক্য দেখে আমরা সমাসটা চিনলাম, ব্যাসবাক্য ছাড়া কি সমাস চেনার এটা কোনো বুদ্ধি নাই? কারণ কি রাজার পুত্র, আমরা এটা তো ব্যাসবাক্য দেখেই সমাসটা শিখেছি। এখন বিষয়টা হচ্ছে হ্যাঁ ব্যাসবাক্য ছাড়াও সমাস শেখার ওয়ে আছে, তখন ডিটেলসে করলে এই জিনিসটা ক্লিয়ার হবো। তারপরে বলে দিচ্ছি সংক্ষেপে। এই যে দেখো ব্যাসবাক্য ছাড়া তুমি কেমন করে বুঝবা যে এটা ষষ্ঠী তৎপুরুষ হবে, সেটার জন্য সমস্ত পদের দিকে ভালোভাবে লক্ষ্য করো। প্রশ্ন আছে কি রাজপুত্র। একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো সমস্ত পদ দ্বারা যদি সম্পর্ক অথবা যদি সম্বন্ধ বুঝাই, সমস্ত পদ দ্বারা যদি সম্পর্ক অথবা সম্বন্ধ বুঝাই, তার মানে ষষ্ঠী তৎপুরুষ হয়, ষষ্ঠী তৎপুরুষ হয়। সমস্ত পদ দ্বারা যদি সম্পর্ক অথবা সম্বন্ধ বুঝায় তাহলে কি হয়? ষষ্ঠী তৎপুরুষ হয়। তাহলে দেখো রাজপুত্র, তাহলে রাজার সাথে কি পুত্রের সম্পর্ক আছে নাকি রাজার সাথে পুত্রের সম্পর্ক নাই?
সঠিক এক কথায় উত্তর হবে কি, রাজার সাথে অবশ্যই তার পুত্রের সম্পর্ক আছে, যেহেতু সম্পর্ক আছে তার মানে সমাসটা হবে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর ষষ্ঠী তৎপুরুষ সমাস মানে কি, ষষ্ঠীর বিভক্তিটা কি হবে, অথবা র অথবা এর ব্যাস বাক্যে লাগাই দিলে কাজ শেষ। যেহেতু আমরা সমস্ত পদ দেখে চিনলাম যে সমাসটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস, তার মানে ব্যাস বাক্যটা কি হবে, রাজপুত্র মানে হচ্ছে রাজার পুত্র, কারণ এর লাগাইলে তো হচ্ছে না, রাজ এর পুত্র, কথাটা মিলতেছে না, তার মানে এখানে কি লাগাইতে হবে, র লাগাইতে হবে, কারণ র আর এর এই দুইটাই তো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ, তাহলে রাজপুত্র সমান সমান কি হচ্ছে, রাজার পুত্র। আই হোপ ক্লিয়ার। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস, এই বহুব্রীটাকে বলা হয় দ্বন্দ্বের বিপরীত সমাস। কারণ কি যদি প্রশ্ন হয় দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি বা বহুব্রীহি সমাসের বিপরীত সমাস কোনটি, তখন উত্তরটা হবে কি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্বের বিপরীত সমাসটা হচ্ছে বহুব্রীহি সমাস। কারণ কি দ্বন্দ্বের ক্ষেত্রে উভয় পদের অর্থটা প্রাধান্য পেয়েছিল, আর বহুব্রীহির ক্ষেত্রে কি হবে, কোনো পদের অর্থ প্রাধান্য পাবে না, কোনো পদের অর্থ প্রাধান্য পাবে না। বহুব্রীহির ক্ষেত্রে মনে রাখতে হবে কি, এর আগে দেখো আমরা যখন দ্বন্দ্ব করলাম উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছিল, যখন আমরা তিনটা করেছি দ্বিতক দ্বিগু তৎপুরুষ কর্মধারায় কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছিল, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছিল। কারণ বহুব্রীহি করতেছি, বহুব্রীহিতে কি বলা হচ্ছে, কোন পদের অর্থটা এখানে প্রাধান্য পাবে না, এখানে অন্য পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে এটা আমাদের হেডেক বিষয় না, এখানে পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থটাই প্রাধান্য পাবে না। কোনো পদের বলতে কিন্তু আসলে বলা হচ্ছে কি পূর্ব প্লাস পর, পূর্ব প্লাস পর, কোনো পদের অর্থটাই প্রাধান্য এখানে পাবে না। ওকে, ধরো বলা হচ্ছে দশানন, দশানন, তাহলে পূর্বপদে কি আছে, পূর্বপদে আছে 10, পূর্বপদে কি আছে 10, পরপদে কি আছে আনুন। পূর্বপদে কি আছে 10, পরপদে আছে আনন। এখন আনন শব্দের অর্থ হচ্ছে কি মাথা। এখন দেখো তো দশানন বলতে আমরা 10কে বুঝি নাকি আনন অর্থাৎ মাথাটাকে বুঝি। ধরো বলা হচ্ছে আমার দশাননের সাথে দেখা হয়েছিল, তাহলে আমার কি 10-এর সাথে দেখা হয়েছিল নাকি আননের মানে মাথার সাথে দেখা হয়েছিল, কার সাথে দেখা হয়েছিল? প্রকৃতপক্ষে কিন্তু আমার কারোর সাথে দেখা হয় নাই। এখানে দশানন হচ্ছে একজন ব্যক্তির নিকনেম। কার নিকনেম? দশানন হচ্ছে রাবণের নাম। রাবণের ছিল 10টা মাথা, সেজন্য রাবণকে কিন্তু ডাকা হতো দশানন বলে। সেক্ষেত্রে দশানন বলতে কিন্তু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে 10-এর অর্থ প্রাধান্য পাচ্ছে না, মাথার অর্থটাও প্রাধান্য পাচ্ছে না। তার মানে পূর্বপদ এবং পরপদ কারো পদের অর্থ যখন প্রাধান্য পাবে না, তখন সমাসটা হবে কোন সমাস? বহুব্রীহি সমাস। ব্যাস বাক্যটা কি হবে? 10 আনন যার, 10 আনন যার। ঠিক আছে, ধরো বলা হচ্ছে বিনা পানি, বিনা পানি। এখন বিষয় হচ্ছে বিনা পানি যেহেতু আছে, বিনা মানে কি? বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র। পানি মানে কি? পানি মানে হচ্ছে হাত। এখন বিনা পানি বলতে আমরা বাদ্যযন্ত্রকে বুঝি নাকি হাতকে বুঝি? আসলে প্রকৃতপক্ষে কাউকেই কিন্তু বুঝি না। বিনা পানি কি? একজনের নাম। কার নাম? দেবী সরস্বতীর আরেকটা নাম হচ্ছে বিনা পানি। কারণ কি থাকে? তার হাতে বিনা থাকে, সেটা তাকে কিন্তু বলা হয় কি? বিনা পানি বলা হয়। তার মানে যেহেতু পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, তার মানে সমাসটা হবে কি? সমাসটা হবে বহুব্রীহি সমাস। এটা ব্যাসবাক্য কি হবে? বিনা পানিতে যার, মানে বিনা হাতে যার আছে তাকেই বলা হচ্ছে কি? বিনা পানি। ওকে, তাহলে বহুব্রীহি ক্লিয়ার। আমরা ডিটেলসটা পরে করবো, নামাজের জন্য একটু দ্রুত করছি। বাকি আছে কি? বাকি আছে অব্যয়ভাব। অব্যয়ভাব তো খুব সহজ সমাস। কারণ কি? এখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, প্লাস পূর্বপদে কি থাকবে? উপসর্গ থাকবে। তার মানে সমাসটা খুব সহজে চেনা যাচ্ছে কিভাবে? কি দেখে? উপসর্গ দেয়। পূর্বপদে যেহেতু উপসর্গ আছে, তাহলে ভাবার আর দরকারই হবে না সমাসটা কোন সমাস। সমাসটা চোখ বন্ধ করে অব্যয়ভাব সমাস। তারপরে কি? পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। তার মানে দেখো, একমাত্র কিন্তু অব্যয়ভাবেই পূর্বপদের অর্থ প্রাধান্য পাই, পরপদের অর্থ প্রাধান্য পাই তিনটাতে, একটাতে পাই পূর্বপদ, অর্থাৎ পূর্বপদের অর্থটা পাই অব্যয়ভাবতে। আর দ্বন্দ্বের ক্ষেত্রে উভয় পদের অর্থ, বহুব্রীহির ক্ষেত্রে কোনো পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না। তাহলে 6টা সমাসের ক্ষেত্রে কোনটাতে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। সামনের ক্লাসে কিন্তু এইখান থেকে প্রশ্ন ধরবো। ওকে, তাহলে ধরো বলা হচ্ছে দুর্নীতি, দুর্নীতি। এখন দুর্নীতি যখন বলছি,
এখন দেখো তো দুর্নীতি বলতে কি বোঝাই? দুর্নীতি বলতে আমরা কি বুঝি? নীতির অভাব। দুর্নীতি বলতে কি বুঝি? নীতির অভাব। কারণ এখানে দূরটা কি, এটা একটা উপসর্গ, এখানে এটা একটা উপসর্গ যেটার অর্থ কি দিচ্ছে, এখানে অর্থটা দিচ্ছে অভাব, এই অর্থটা দিচ্ছে। আর নীতি মানে কি? নীতি। এখন নীতি থাকলে কি দুর্নীতি হয় নাকি নীতির অভাব হলে দুর্নীতি হয়? অবশ্যই উত্তরটা কি, নীতির অভাব হলে দুর্নীতি হয়। যেহেতু নীতির অভাব হলে দুর্নীতি হয়, তার মানে কি দূর যেটা উপসর্গ এটার অর্থটা প্রাধান্য পাচ্ছে। তার মানে এটা হচ্ছে কোন সমাস? অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস। ঠিক আছে, ধরো তোমাকে বলা হচ্ছে উপকূল। উপকূল, এখন পূর্বপদে কি আছে? উপ, পরপদে আছে কুল। এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। এখন উপকূল মানে কি? আমরা যেটা ধরে নিচ্ছি যে এটা একটা নদী, আর নদীর এটা হচ্ছে কুল, নদীর এটা হচ্ছে কুল। এখন কুলের যে কাছাকাছি যে জায়গাটা সেটার নাম কি হবে? কুলের যে কাছাকাছি জায়গা সেটার নাম কি হবে? সেটার নামই কি হবে? উপকূল হবে। তার মানে উপকূল বলতে কি আমরা প্রধানত নদীর কুলটাকে বুঝি নাকি কুলের কাছে যে জায়গাটা তাকে বুঝি? ঠিক কুলের কাছে যে জায়গাটা তাকেই বুঝি। তার মানে কি হচ্ছে? কুলের সমীপে, কুলের সমীপে অথবা নিকটে অথবা হচ্ছে কাছে। তার মানে কি অবশ্যই কুলের অর্থটা প্রাধান্য পেল না, এখানে উপ এটা একটা উপসর্গ যেটার অর্থ কি দিচ্ছে? সমীপে, নিকটে অথবা কাছে, এই অর্থটা দিচ্ছে। তার মানে পূর্বপদের অর্থটাই কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে। অবশ্যই মনে রাখতে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে এবং পূর্বপদে কি থাকবে? উপসর্গ থাকবে, সেটাই হচ্ছে অব্যয়ভাব সমাস। আশা করি 6টা সমাসের বেসিক নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, শুধুমাত্র বেসিক থেকে প্রশ্ন হইলে সঠিক উত্তর করতে পারার কথা। বিনা পানির ব্যাসভাগ হচ্ছে বিনা পানিতে যার, মানে বিনা পানিতে যার, পানি মানে হচ্ছে হাত, মানে বিনা হাতে যার তাকে বলা হয় কি? বিনা পানি। ভাইয়া নেক্সট ক্লাস কবে হবে সেটা রুটিন দিয়ে দিব ভাইয়া, গ্রুপ থেকে দেখে নিবা। রদ দেখায় কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে? রদ দেখায় পরপদের অর্থ প্রধান। কারণ কি? তুমি রদ দেখা মানে কি? সমস্ত পদ দ্বারা ক্রিয়া বোঝাচ্ছে, ক্রিয়া মানে কি? কাজ করা বোঝাচ্ছে। যেহেতু কাজ করা বোঝাইলে সেটা দ্বিতীয় তৎপুরুষ। কারণ দেখো রদ দেখা, তুমি বাড়িতে শুয়ে আছো, ঘরের ভিতরে শুয়ে আছো, শুয়ে থাকলে কি তুমি রদকে দেখতে পাবা? রদকে দেখার জন্য তোমাকে বাইরে যেতে হচ্ছে না, দেখার অর্থটা এখানে মেন। অনেক ভালো। ওকে, আর দেরি করছি না, যেহেতু নামাজের সময় হয়ে গেছে 5টা 11। হরে ইয়াসমিনীরা, ভালো লাগলো ক্লাস করে স্যার। দ্বিতীয় কেমনে হয় আর ষষ্ঠ কেমনে হয়? নাবিল ওয়ালিদ। আচ্ছা, দ্বিতীয় হয় কি? সমস্ত পদ দ্বারা যদি কাজ করা বোঝায়, মানে ক্রিয়া যদি বোঝায়, যেমন রদ দেখা, ভাত রাধা, এগুলো কি কাজ করা বোঝাচ্ছে? বলা হচ্ছে স্বর নিক্ষেপ, ছেলে ভুলানো, ঠিক আছে, এগুলো কি সমস্ত পদ দ্বারা কাজ করা বোঝাচ্ছে। সমস্ত পদ দ্বারা কাজ করা বোঝাইলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর যদি বিষয়টা হচ্ছে ষষ্ঠীটা কি হচ্ছে? যদি কোনো কারোর সাথে সম্পর্ক বা সম্বন্ধ বোঝায়, যেমন বলা হচ্ছে রাজপুত্র, তাহলে কি রাজার সাথে পুত্রের সম্পর্ক আছে, এরকম সম্পর্ক বুঝাইলে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। ধরো বলা হচ্ছে পুত্র বধূ, তাহলে কি পুত্রের সাথে তার বইয়ের সম্পর্ক আছে, বধূ, তার মানে কি এরকম যদি সম্পর্ক বোঝায় তার মানে সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। হ্যাঁ, দূর বানানটা দয়ে দীর্ঘ র না, কারণ শুধুমাত্র দয়ে দীর্ঘ র ব্যবহার হয় দূরত্ব বোঝালে দয়ে দীর্ঘ হয়। দূরত্ব ব্যতীত সব জায়গাতে হচ্ছে দয়ে রস্য। তো দূরের অর্থ কীভাবে প্রাধান্য পাচ্ছে? এখানে দূরটা কি হচ্ছে? উপসর্গ। উপসর্গের কোনো অর্থ বাস্তবতা নেই, অর্থ দ্বৈততা আছে, কারণ কি উপসর্গে বিভিন্ন জায়গার বিভিন্ন অর্থ দেয়। এখানে কি দুর্নীতি মানে কি? নীতির অভাবকে বোঝাচ্ছে। তার মানে কি নীতি থাকলে দুর্নীতি হয় নাকি নীতির অভাব হইলে দুর্নীতি হয়? নীতির অভাব হইলে দুর্নীতি হয়। এখানে দূর যেটা সেটা অভাব অর্থ প্রাধান্য দিচ্ছে। ঠিক আছে, এখানে দূর যে উপসর্গটা এটা কি অর্থ দিচ্ছে? অভাব অর্থ দিচ্ছে। দূর মানে আমরা দূরের জিনিস বুঝতেছি এমনটা কিন্তু নয়। ওই দূর বানানটা হচ্ছে দয়ে দীর্ঘ আর র, ওই দূর, এরকম দূরত্ব বোঝালে দয়ে দীর্ঘ হয়। সিংহ পুরুষের ব্যাস বাক্য কী হবে? পুরুষ সিংহের ন্যায় হবে, বা সিংহের ন্যায় পুরুষ, যেটা দেবা সেটাই হবে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থেকো। আশা করি নেক্সট ক্লাস খুব দ্রুতই আসবে। সপ্তাহে 2 দিন আমাদের বাংলা ক্লাস থাকবে গ্রুপে। আর অবশ্যই ধন্যবাদ বনি ভাইকে, কারণ তার জন্যই শুধুমাত্র গ্রুপে আগে দেখতাম শুধুমাত্র ইংলিশ ক্লাস হতো, এখন তোমাদের সুবিধার্থে, তোমাদের দিক চিন্তা ভাবনা করে কিন্তু উনি নিজ দায়িত্বে কিন্তু বাংলা ক্লাস দিয়েছেন। অবশ্যই স্পেশালি থ্যাঙ্কস টু বনি ভাই। আর অবশ্যই তোমরা যারা লাইভটা বেশি বেশি শেয়ার করেছো, বনি ভাইয়ের পক্ষ থেকে এই ভোকাবুলারি বইটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ভালো থেকো।